এই তো জাদু, আমরা জাদু দেখে ফেললাম। গরম তেলের ভেতরে হাত ডুবিয়ে তুলে আনা হচ্ছে পেঁয়াজু। রাজশাহীর বাঘার আহম্মদপুরে গিয়ে এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছি। শৈশবে দেখা সেই ছায়াসুনিবির গ্রামের মতোই একটি গ্রাম নিশ্চিন্তপুর। এবারের রাজশাহী সফরে এমনই এক জনপদে ঘুরে গাছ থেকে আম পেড়ে খেয়েছি। কিন্তু আমের মধ্যে যে একটা স্বাদ আছে, আমের মধ্যে যে একটা ঘ্রাণ আছে, আমের নিজস্বতা আছে, সেটি এখনকার কোনো আমি খুব একটা পাই না। মাটির তৈরি বাড়িঘর আর হারানো দিনের সমস্ত অনুষঙ্গ অবাক বিস্ময়ে দেখেছি। গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া আর গাছ থেকে পাকা খেজুর নামিয়ে খেতে খেতে হারিয়ে গেছি একদিনের জন্য শৈশবে। আমরা খুব সকালে বাঘা বাস স্ট্যান্ডে নেমে ঐতিহ্যবাহী বাঘা মসজিদের দিকে রওনা দিলাম। অসংখ্যবার এই মসজিদের সামনে দিয়ে গিয়েছি, কখনো প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করা হয়নি। আগে 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাকটিকিটে দেখা মিলত এই মসজিদের। 1553 সালে নির্মিত এই মসজিদের নকশা ও কারুকাজ আজও নজর কাড়ে আগত দর্শনার্থীদের। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে উপরের গম্বুজগুলো ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘদিন বন্ধ ছিল। 1976 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। প্রায় অর্ধসহস্র বছর আগে নির্মিত এই মসজিদটির নির্মাণশৈলী দেখে মুগ্ধ হলাম। বাংলার হোসেন শাহী বংশের সুলতান নাসিরউদ্দিন শাহ এটি নির্মাণ করেন। মসজিদের এখানে এসে একটি বিষয় দেখে অবাক হলাম। দেখুন, এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের উপরে একটি খেজুর গাছ রয়েছে এবং এই খেজুর গাছটির কিন্তু নিচে কোনো অংশ নেই। এই বটগাছের উপরেই হয়তো কোনো পাখি এখানে এসে একটি বিচি ফেলেছিল, সেখান থেকে গাছ হয়েছে। আসলে বলা যায় যে দেখুন, বৃহৎ আকারের মানুষ অথবা বৃহৎ আকারের যখন প্রতিষ্ঠান হয়ে যায়, তখন কিন্তু তার কোলে, তার বুকে অনেক মানুষ যেমন আশ্রয় নিতে পারে, তেমনি এই বৃহৎ আকারের একটি গাছ সে এমন একটি ছোট খেজুর গাছকে আশ্রয় দিয়েছে। তার যে রস রয়েছে, তার যে শক্তি রয়েছে, সেই শক্তি এই খেজুর গাছকে দিয়েছে। সেই খেজুর গাছ সেখান থেকে প্রাণ নিয়ে, সেখান থেকে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে এবং বেঁচে আছে। কিন্তু আরেকটি বিষয় যদি মাঝে মাঝে দেখি যে অনেক সময় গাছের উপরে আরেকটি পরগাছা হলে মূল গাছটিকে খেয়ে ফেলে। এখানে হচ্ছে যে খেজুর গাছ সেই কাজটি করতে পারেনি, তবে অনেকটাই বলা যায় যে মায়ের কোলে যেভাবে থাকে খেজুর গাছটি সেভাবেই আছে। আমরা অনেক সময় যখন বিদেশের ভিডিওগুলো দেখি, তখন দেখি যে একটি আপেলের বাগানে যান, একটি কমলার বাগানে যান, অথবা একটি আনারের বাগানে গিয়ে আমাদেরকে বিদেশি ফল দেখান। আমরা কিন্তু অবাক বিস্ময়ে দেখি যে কিভাবে এত ফল একটি গাছে ধরে আছে, কেউ ধরছে না, ছুঁইছে না। আসলে বিদেশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু আমাদের বাংলাদেশেও যে কত সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্য আমরা একটু চোখ মিলে কখনো দেখি না। দেখুন, আমি যেখানে বসে আছি, এখান থেকে মাটি মাত্র 4 আঙ্গুলের মতো উঁচু বা আরেকটু বেশি হবে, অথচ মাটির সাথে মিশে গেছে আম। এবং এটি কিন্তু একদম রাস্তার পাশে। আমরা বাঘা মসজিদ থেকে যাচ্ছিলাম সোহানুর ভাইয়ের আম বাগান দেখতে, কিন্তু প্রতিমধ্যে এটি দেখে আমার চোখ আটকে গেল যে দেখুন, এত আম যে গাছে হতে পারে, এবং এই আম একটি হাইওয়ের পাশে, কেউ ধরছে না, ছুঁইছে না। জাতি হিসেবে আমরাও যে যেসব দেশ আমরা বিদেশের মানুষ দেখান যে বলেন যে অনেক সভ্য, তাদের চেয়ে আমরা কোনো অংশে যে সভ্য কম নই, সেটি কিন্তু এই গাছের এটি প্রমাণ দিচ্ছে। পাশাপাশি এটি প্রমাণ দিচ্ছে যে যেখানে অনেক ফল থাকে, যেখানে যে অঞ্চলের অনেক কিছু ধরে থাকে, সে অঞ্চলের মানুষের এসব দেখার বা তাকানোর কোনো সময় সেখানে নেই। মাত্র বাগানে এসে পৌঁছেছি, আসার সাথে সাথে এই কাকা একদম আষ্টে পৃষ্ঠে ধরেছেন যে আম খাও, আম খাও। আমাদের মহিদুর ভাইকে একটি আম দিয়েছে। কেমন আম ভাই? খুবই মিষ্টি ভাই। হ্যাঁ, খুবই মিষ্টি, খুব মিষ্টি না? আম তো কালো, আম কালো হলে কি হবে? ভিতরে পাকে নিবে, আলতা বড় বড় হবে ভিতরে, মানে আলতা আলতা না? হ্যাঁ। এটা কি জাতের আম? এটা গুটি কিরো জালি, গুটি গুটি আমটা আমরা কিরো জালি। গুটি মানে কি আঠি? আটি আটি ও, এটা আঠির আম না? হ্যাঁ, আটি আটি। আমি এই গাছটা প্রথম মানে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কোনো মানে ই না, মানে জাতের আম না,
জাস্ট হচ্ছে আঠির আম, আঠি দিয়ে যে আম গাছ হয় সেটা। রাজশাহীতে অধিকাংশ আমই হচ্ছে ধরেন কলমের গাছ, ল্যাংড়া, ফজলি। তারপরে তো মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। এর রং হয়ে আলতা বরাবর পাখি মতো এখনো পাখি নেই, হ্যাঁ। এখনো কবলে পাকছে ঠিক এই একদম না মজা আম, আর একটা স্বাদ না মহিদুর ভাই? হ্যাঁ। অনেক আম, প্রায় আম গাছে হচ্ছে আম একদম নিচে মাটির সাথে মিশে গেছে। কিন্তু আমার ভাগ্নে হচ্ছে সেদিন আজিজুল ভাইয়ের বাড়িতে গিয়ে একবার জাম গাছে উঠেছে। ওর হচ্ছে আম গাছ, জাম গাছে গোতলতে উঠার অভ্যাস এবং শখ। এখানে একটি গোপাল ভোগ আম পেকেছে, আমার মামা উঠে যাচ্ছে পারার জন্য। আম পরে যা কোনা ফলি হয়েছে, এই যে একটা পড়ছে। মহিদুর ভাই উঠান। মামা কোনটা পাইছো ফাঁকা? কিভাবে ছিঁড়তে হয় শিখছো তো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো, তুমি নেমে আসো। আমাদের ভাগ্নে আম পাড়ে নিয়ে আসছে। এটা হচ্ছে ভাই বলছে যে এটা হচ্ছে গোপাল ভোগ আম। এটা কিভাবে বুঝবো গোপাল? গোপাল ভোগ দেখেন, এটার গায়ে একটা ছোট ছোট দাগ আছে, ফোটা ফোটা। হ্যাঁ, এই দাগটা হচ্ছে গোপাল ভোগ আমের বৈশিষ্ট্য। এবং এই আমটা মোটামুটি 5টা থেকে 6টা আমে কেজি হয়। তো এই আমটা দেখুন নিচের দিকে আর একটু চিকন আকৃতির, মোট আমের হ্যাঁ হ্যাঁ, আমের বোটার দিকে একটু মোটা এবং নিচের দিকে একটু চিকন আকৃতি। আচ্ছা। এবং বুঝার প্রথম লক্ষ্য হচ্ছে গায়ে ফোটা ফোটা দাগ থাকবে। মিষ্টি কেমন? মিষ্টি খুব ভালো। আমাদের সাথে যে মিষ্টি পরীক্ষা করার ল্যাব টেস্টার আছে, হ্যাঁ হ্যাঁ। সে হচ্ছে পরীক্ষক। আম পরীক্ষা শুরু করো মামা। মামা আম কেমন? অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। পরীক্ষা কিন্তু ঠিক। হ্যাঁ, হুম। গাছটা সার্থক। ভালো করে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা তুমি খাইতে খাইতে মামা হুম। ওই যে দেখো আর একটা পাকছে, ওই গাছে আরেকটা ওই পাকছে। দেখো। না, এই যে ওইটা কি তুমি অক্ষত অবস্থায় পারি আনতে পারবা? হ্যাঁ। আমার ভাগ্নে আর একটা গাছে উঠতেছে। এটা কি আম মামা জানো? না। ভোগ বা লকনা। এটা হচ্ছে লক্ষণ ভোগ। এটা খেলে গোপাল ভোগ, এটা লক্ষণ ভোগ। এটা কেটে লক্ষণ দিই। ভোগ। হ্যাঁ, এটা কেটে কেটে দেখো। ধরেন আমি ওইটাকে আগেরটা যদি স্বাদ লেগে থাকে তাহলে তুমি এটার কিন্তু ওই স্বাদটা পাবা না। এইটার তুলনামূলক একটু পানসে বলে। তুমি দেখ- পানসে খুব বেশি না হওয়ারই কথা, কারণ হচ্ছে আম গাছ পাকা একদম না? গাছ পাকা আম তো। কেমন আগেরটার সঙ্গে মানে মিষ্টি কম। মিষ্টি কম না? মিষ্টি কম। ঠিক আছে, ল্যাব টেস্টার ঠিক আছে আমাদের। কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আচ্ছা, গাছ পাকা আমগুলো সবসময় পেরে রাখতে হয় না? হ্যাঁ, সবসময় পেড়ে সাইজ সুন্দর করে সাইজ করে রাখতে হয়, তা না হলে কি করে যায়? নাহলে গাছে রাখলে তো পড়ে নষ্ট হয়ে যাবে। পাক পকিলে খায় কেমন? পাক পাকলে তো খাবে, এটা তো ওদেরও হক আছে, খাবে তো। হ্যাঁ, তারপরে এটা পেড়ে সাইজ করে রাখতে, যাতে কষগুলো নষ্ট না হয়, শুকনো ভালো করে রাখতে হয়। কষগুলো মেখে গেলে সাইজ নষ্ট হয়ে যায়। এটা কি আম? এটা লক্ষণ ভোগ, কেউ লক্ষ্ণ বলে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে প্রতিটি আম বাগানের মাঝখানে এমন একটি ঘর থাকে। এখানে ওনারা আম পাহারা দেন এবং আমের পরিচর্যার জন্য এই ঘরটি ব্যবহৃত হয়। এখানে দিন রাত সবসময় একজন মানুষ আমের পাহারায় থাকেন। এবং এই ঘরটিকে যেহেতু আমরা চরের অঞ্চলে থাকি যাই, সেই চর অঞ্চলে যেমন বাউর বাড়ি বলা যায়, এটি এক ধরনের আম বাগানের বাউর বাড়ি। আমরা আজকে আম বাগানের আমের বাউর বাড়িতে কাঁচা আম মেখে খাবো, পাকা আম খাবো, নানান কিছু। এবং এর পাশাপাশি বলি, এখানে কিন্তু অনেকগুলো জাতের আম রয়েছে। এ দুটা হিমসাগর। ফেটে গেছে একটা না? হ্যাঁ, এটা ফেটে গেছে, এটা পাখিতে খেয়েছে। আচ্ছা আচ্ছা, পাখিতে খাওয়াটাও খাবেন, হ্যাঁ, সমস্যা এটা নেই। ফেলে দিন না, কোনো সমস্যা নেই। পাখি আরো ভালো জিনিস এটা খায় ভাই, সবচেয়ে ভালো মিষ্টি। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, পাখি না এটা। পাকিস্তান সবচেয়ে ভালো পাখিটাই খা। আমরা মানুষ তো প্রথম ভালো জিনিস খেতে পারিনি, পাখিরাই খা। ওদেরই তো হক, আগে তো ওদেরই আম হক। ওদেরই ছিল। হ্যাঁ, ওদেরই হক, ওদের পোকপালির হক। বন জঙ্গলে থাকে পাখি ছিল, হ্যাঁ। পরে সে না আমরা বেশি বসতি হয়েছে, বন জঙ্গল কাটে নিজেরা দখল করে নিয়েছি। জি জি জি। আচ্ছা, এই আমটা একটু কাটেন, ওই ফাটার অংশ থেকে কাটেন তো দেখি কেমন।
ওই 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 একদম ফাটার অংশ থেকে কাটেন। ও ওইটুকু ফেলে দেন আগে না? হ্যাঁ কষ হ্যাঁ, এই যে দেখুন একদম আম আর আঠি কিন্তু আলাদা। গাছে অনেক আম রয়েছে, অনেক বড় বড় আম, কিন্তু একটি আম পেকেছে দেখুন কত ছোট আম, ধরার সাথেই পড়ে গেল। এই আমটি যদি হাতের মধ্যে কতটুকু বুঝতে পারবেন, আমি যদি এই আমটির কাছে নিয়ে যাই তখন বুঝতে পারবেন যে আমটি কত ছোট, পরিপক্ক হয়ে গেছে এবং পেকে গেছে, গাছ পাকা আম। এটা আমার ভাগ্নে তামিমকে খাওয়াবো, ছোট মানুষ, আমার ছোট ভাগ্নে, ছোট মানুষ, এই জন্য তোমার জন্য ছোট আম। মিষ্টি কম না? এটা লকনা আম, মিষ্টি কম, লিচুর মতন। লিচুর মতো না? এক গালে খেয়ে দেওয়া যাবে না মামা? খাবো না, আঠি ভাইতে গলায় আঠি ভাইতে মরে গেলে দেখা গেল, পরে আমার সাথে থাকবে কে? লিচু লিচু না? আম লিচু ভিটে যে বেশি ছোট। তাই না? আম একদম ঠাস ঠুস করে পড়ছে। মাথার উপর পড়বে না তো? এবং আমরা আম বাগানে এসে পরে এভাবে কাটছেন, কেমন দেখা যাবে এটা? এটা ভাই রসগোল্লার মতো, মানে কিছুটা কলার মতো, কারণ কলা যেরকম ভাবে এই যে খোসা ছাড়াই ফেলে, ঠিক একইভাবে আমরা এটা কাটছি। দেখুন আমের ভেতরের অংশটা কেমন দারুণ একটা টেক্সচার। এই যে গাছ পাকা আম কি পাঠানো যায় কোথাও? না ভাই, গাছ পাকা আম পাঠানো যায় না, তবে যে আমটা আমরা বুঝতে পারি যে এই গাছের আম, কিংবা এই আমটা আজকে পেকে যাবে কিংবা কালকে পেকে যাবে। আমাদের সোহানুর ভাই এই যে আম কেটে দিলেন, একটু আম আমি খাবো। ভাই আমাকে বলছেন যে এখানে কামড় দিয়ে খেতে, আমি দেখি শুরু করি। বিসমিল্লাহ। আসলে এর আগে তো আম বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন বিশ্ববিদ্যালয় থেকে গাছ থেকে আম পেড়ে খেয়েছি, সেই যে স্বাদ অনেক দিন পরে সেই ধরনের স্বাদ পেলাম। কারণ হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আম পরিচর্যার কেউ নেই, একদম যেভাবে থাকে ওইভাবেই পাকে, ওইভাবে আমরা খাই। আর আজ তার বাগানে এসে সেই একই স্বাদটা পেলাম। এমনিতে আম খাই আমরা, মিষ্টি লাগে, কিন্তু আমের মধ্যে যে একটা স্বাদ আছে, আমের মধ্যে যে একটা ঘ্রাণ আছে, আমের নিজস্বতা আছে, সেটি এখনকার কোনো আমি খুব একটা পাই না। এবছর তো লিচু আমি প্রথম দিকে দেশি লিচুগুলো খেয়েছি, পরবর্তীতে অন্যান্য যখন এই বিদেশি জাতগুলো মুম্বাই আসলে সেই লিচুগুলো আমি খেতে পারিনি। এই আমের মধ্যে যে আমের যে ঘ্রাণ যেটাকে বলে, আমের নিজস্ব স্বাদ, সেটি আমি পাচ্ছি। সত্যি দারুণ। কোনো আশ আছে? না, কোনো আঁশ নেই। দেখুন আমে কিন্তু কোনো আঁশ থাকে না, স্বভাবতই আমে কোনো আঁশ থাকে না। এবং এই আমটা অন্যভাবে কাটলে একদম এই আটিটা এভাবে ধরে টান দিলে বের হয়ে আসবে। এটাকে পারছি না, যা হোক আমি খেলাম। আপনারা এই আম খেতে চাইলে এই ধরনের আম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, সোহানুর ভাই, ওনার পেজের নাম হচ্ছে ফুড অ্যাড্রেস। আমি যখন এর আগে আখের গুড় বানিয়েছিলাম রাজবাড়িতে, তখন আখের গুড়ের ভিডিওতে ভাইয়ের কথা বলেছিলাম, তখন আপনারা হয়তো তাকে দেখেননি, দেখাতে পারিনি। আজ কিন্তু সরাসরি তার সাথে দেখা হলো, তার কাছে আসলাম। তার আম খাওয়ারই আমাকে দাওয়াত দিয়েছিল মূলত। তা এসে বলছিল ভাই যদি আম খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটু দেখায়েন। সে দেখানোর সুযোগটা হলো, ভালো হয়েছে বলেই দেখালাম। খুবই থ্যাংক ইউ ভাই। আর আমার একটা বিষয় হচ্ছে যে আমি নিজেও ভিডিও করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য একটা বিশ্বস্ত লোক খুঁজি, কার কাছে গেলে আমি একটা জায়গায় ভিডিও করব বা একটা আম ছিঁড়বো, যে কোনো ধরনের আমার সব ধরনের অ্যাক্সেস দেবে এমন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি। এবং অনেক চরে ভিডিও থেকে অনেকে বলেন যে এই চরে আসেন, মানে যেখানে আমার পরিচিত কেউ নেই, স্বাভাবিকভাবে আমি সেখানে খুব একটা যাই না। রাজশাহীতে সোহানুর ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, সে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। পরবর্তীতে তার সাথে এই প্রথম তার বাগানে তার আমন্ত্রণে আসলাম
এবং যেভাবে তিনি এই আমগুলো কেটে আমাদের সামনে উপস্থাপন করলেন, এবং আমি খুব অবাক হচ্ছে এখানে যে মাছি আসছে, মৌমাছি আসছে। মানে একটা সময় কি হতো যে আমাদের বাড়িতে মা যখন এই যে আম দিয়ে দুধ ভাত, সকালবেলা আম দিয়ে দুধ ভাত আমরা খেতাম, মা এইভাবে আমগুলো ছুলে রাখতো, এবং এই আমগুলো আমরা দুধ ভাতের মধ্যে যখন এইভাবে নিতাম এবং হাত ধরে একটা চাপ দিতাম, চাপ দিলে সমস্ত আম একদম দুধের মধ্যে ছড়িয়ে যেত, শুধু আটিটা থাকতো। এবং গ্রাম বাংলায় কিন্তু একটা কথা আছে যে যখন নিজেদের মধ্যে, আপন ভাইয়ের মধ্যে মানুষ দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করে, তখন কিন্তু বলে যে তাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করো না, আমে দুধে মিশে যাবে, আটি যাবে ঝরে। হ্যাঁ, তো যাই হোক, এই আম খেতে এসে সেই প্রবাদটা আমার মনে পড়লো, এবং পাশাপাশি আমি একদম শৈশবে ফিরে গেলাম। আবারও বলছি, আপনারা যদি আম নিতে চান ফুড অ্যাড্রেস যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছ থেকে। আমি এখন পর্যন্ত গত 5-6 বছরের পরিচয়ে তাকে বিশ্বস্ত পেয়েছি। আশা করি সেই বিশ্বাসের মূল্যায়ন তিনি আপনাদের সাথে রাখবেন, এবং তিনি আপনাদের সাথে সেই সম্মান এবং মূল্যায়নটা তিনি করবেন। অবশ্যই ভাই। ঠিক আছে। এখনকার প্রায় আম চাষি আমকে আকারে বড় করার জন্য নানা ধরনের হরমোন প্রয়োগ করে, যার ফলে আমকে দেখতে হৃষ্টপুষ্ট মনে হলেও যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ জুড়ে মেঘের ডাক, আমাদের একটু ভয় ভয় লাগছে, কিন্তু এর মধ্যে এই যে আমাদের সোহান ভাই আম কাটলেন। এটা হচ্ছে ফজলি আম এবং এখানে কাসুন্দি, এর পাশে হচ্ছে যে সবাই কিন্তু এখানে লবণ দিয়ে, এই কাসুন্দি দিয়ে আম খাচ্ছে। আর আমার ভাগ্নে এই যে সে হচ্ছে যে কাঁচা মরিচ নিয়েছে, একটা আম খাচ্ছে হচ্ছে মরিচ দিয়ে। কেমন মামা, সেই স্বাদ? আমি বলি কেমন লাগছে। দারুণ, একদম শৈশবে হারিয়ে যাওয়ার মতো। তবে আমরা ছোটবেলায় কিন্তু আমাদের যে অঞ্চল, ফরিদপুর অঞ্চলে আম অনেক কঠিন ছিল। বাড়িতে 2-1টি আম গাছ ছিল, নতুন বাড়ি, এবং পাশাপাশি হচ্ছে গ্রামের কারো বাড়িতে কিন্তু তখন আম পাড়তে গেলে একদম আম গাছে উঠার আগে বাড়িতে নালিশ আসতো, আমরা আম গাছতলা দিয়ে ঘুরে বেড়াতাম। আর হচ্ছে এখন তো দেখাই যায় না গ্রাম অঞ্চলে ঝিনুক, আমরা হচ্ছে সেই ঝিনুক হচ্ছে হাতে নিতাম, হাতে ঝিনুক নিয়ে সেটি হচ্ছে যে সেই ঝিনুকের খোলা হচ্ছে আমরা পাকা রাস্তার সাথে ঘষতাম, ইটের সাথে ঘষতাম, দেওয়ালের সাথে ঘষতাম, ঘষে তারপরে হচ্ছে যে একটা ছুরি বানাতাম, মাঝখানে ফুটো, সেটা দিয়ে চলতাম এবং পাতলা করে খেতাম। মনে হচ্ছে যে সেই শৈশবে ফিরে যাওয়ার মতো, আম বাগানে এসে আম কেটে খাচ্ছি। দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। তবে এই রাজশাহী অঞ্চলে যেসব শিশুরা রয়েছে, দেশের অন্যান্য অঞ্চলেও কিন্তু এখনও শিশুরা আম গাছের নিচে গেলে একটি আমের জন্য তাকে বিধারক মারা হয়, তারপরে হচ্ছে বাড়িতে নালিশ দেওয়া হয়। আসলে একটি শিশু কতটুকুই বা আম খায়, আর সে আমের দামই বা কতটুকু। রাজশাহী অঞ্চলে কিন্তু শিশুদের এই কষ্টে পড়তে হয় না কখনো, যে একটা আম খাবো, কত খাবে। এবং আম তো অনেক সময় দেখা যায় গাছের নিচে ঝড় বৃষ্টি হলে আমের তো দাম নেই, সেই আম দিয়ে কিছু করাও যাচ্ছে না, সেজন্য দেখা যায় অনেক সময় আম একদম গাছতলায় পড়ে সেখানে পচে যায়। যাই হোক, আমরা চাই আসলে আমাদের যারা শিশু সন্তানেরা রয়েছে এরা একদম মাটির সাথে বড় হয়ে উঠুক, মাটির সাথে মিশে বড় হোক, এবং তাদের যখন যা খেতে মন চায় এই প্রকৃতির সাথে মিশে তারা খাক। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনার শিশু সন্তানকে নিয়ে রাজশাহী যে বাঘা রয়েছে এবং আশেপাশে যতগুলো আম বাগান রয়েছে, যদি 1-2 দিন ঘুরতে আসেন, খুব বেশি বিরক্ত না করে কিন্তু শিশুকে নিয়ে আম দেখাতে পারেন, এবং আমের যদি দাম আগে থেকে বলে নেন তখন দেখা যাবে যে সেই বাগান থেকে আম খেতে পারবেন। তা সোহানুর ভাইয়ের বাগানে যদি আসেন, সে আপনার শিশুকে এমনিতে আম খাওয়াবে, টাকা লাগবে না। সবার দাওয়াত রইল কিন্তু। এই বাড়িটি যে ঐতিহ্যের যে ধারণা, ঐতিহ্যের যে ধারক, সব কিছু বহন করে আছে। দেখুন, রাজবাড়িতে গিয়েছিলাম চর্মপুরীতে, তখন দেখেছিলাম এভাবে রসুন গাছ সহ শুকিয়ে রাখছেন। আমি বলছিলাম কিভাবে রাখবেন, বলছিল ঘরে ঝুলিয়ে রাখবো। এই বাড়িতে কিন্তু এই যেভাবে রসুন ঝুলিয়ে রেখেছেন, এবং এখানে যে জাল মাছ ধরার, বর্ষাকালে মাছ ধরার জাল, এবং এই যে কুলা, যে কুলার মধ্যে একটা সময় চাল রাখা হতো, সেই চাল এর কুলা, এবং উপরেই দেখুন এই যে হাসুয়া রাখার, যে খেজুর গাছ কাটার যে হাসুয়া, সেই হাসুয়ার ব্যাগ,
ওখানে যেমন আছে, পাশাপাশি এখানেও দেখুন এই যে হাঁসুয়া রাখার যে থলি, বাঁশের থলি হিসেবে এটাকে ব্যবহার করা হয়। তা না হলে কিন্তু পিঠে লেগে যাবে, পিছনের অংশ কেটে যাবে, পা কেটে যাওয়ার ভয় থাকে। এবং এই দেয়ালে ঝুলানো রয়েছে এই জাল, পুঁটি মাছ ধরার জাল। এবং এখানে যদি দেখুন মাছ ধরার আরও উপকরণ, বড় জালের যে নিচেই দেয়া থাকে যে অংশ, এই অংশ ডুবিয়ে রাখে জালকে, সেই যে জালের গুটি, সেই গুটি পর্যন্ত এখানে রয়েছে। এখানে একটি জাতা দেখা যাচ্ছে, জাতা দিয়ে ডাল পিষে। সোনার ভাই, আপনাদের অঞ্চল এটা দিয়ে আর কি কি করে? এটা আমাদের রবি শস্য যখন ওঠে, এক কথায় চৈত্র মাসে, হ্যাঁ, সে সময় এটা আসলে বেশি ব্যবহার করা হয়। ওই সময় যাতাতে আমরা চালের গুঁড়া করে শীতকালে পিঠা বানানোর জন্য এটা ব্যবহার করি। আবার হচ্ছে বিভিন্ন ডাল ভাঙার কাজে এটা ব্যবহার হয়। চরখানপুরে দেখলাম আরেক ধরনের জাতা, ওইটা দিয়ে হচ্ছে ওই যে মাসকালাই। হ্যাঁ, মাসকালের ডালও করা। এটার হচ্ছে জাতার নিচের অংশ, উপরের অংশটা ভিতরে রাখা আছে। যখন আবার ব্যবহার করা হবে ঠিক তখন এটা আবার পরিষ্কার করে উপরের অংশ একসঙ্গে যুক্ত করে ব্যবহার করা হবে। আপনার পেছনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি ভাই? যদিও এটা হচ্ছে ওই জাতার ভেঙে যাওয়া অংশ। ও, এটা হাতল না? হ্যাঁ, এটা হচ্ছে হাতল। এই যে উপরের অংশটা হয়ে এইভাবে ঘুরবে আর কি, ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমি মিলছে এবার, চরখানপুরে আমি এইভাবে দেখেছি। এবার মিলেছে। হ্যাঁ, আর এই যে সাইকেল, আমরা বাড়ির ভেতরে একটু দেখি। ঢোকার সময় সাবধানে একটু নিচু হয়ে ঢুকতে হবে। নিচু হয়ে না? জি। ওরে ভাই, ভেতর তো সেই ঠান্ডা। সে ঠান্ডা, আসলে মাটির ঘর এটা তো। মাটির যদিও ঘরে এখানে বিদ্যুৎ আছে। কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, তবে আবহাওয়া খারাপ তো কারেন্ট নাই এখন। আর এইখানে কি সবকিছু রাখে হ্যাঁ, না? রাখার মাটির জায়গা। আলমারি। মাটির আলমারি। হ্যাঁ। আর দোতলায় উঠে কিভাবে ভাই এখানে? আচ্ছা, দোতলার ব্যবস্থা দেখি। এই পাশে আমাদের সে সিঁড়ি ঘর। এই একদম চাপা একটা সিঁড়ি ঘর। এই যে মাটির সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি উপরে। যে জানলাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, জানালা এবং দরজাগুলো দেখেন সেই পুরোনো আমলের যে কাঠের দরজা। এবং এদিকে একটু এই না যাই, মানুষটা ওদিকে একটু না যাই, আমরা ভেঙে পড়ে যাব না? খুব রুচিশীলতা দেখুন। এই মাটির ঘরের কিন্তু বেলকনি রয়েছে। এই বেলকনিতে বসে যে মানুষটি ঘরটি তৈরি করেছিলেন, এখানে এই আম গাছের আম দেখতেন এবং এই পুকুর দেখতেন, পুকুরের ঠান্ডা জল গায়ে এসে লাগতো। এর পাশাপাশি বাতাসে সব পরিপূর্ণ। আর এই পাশে আমরা বেলকনি, এই পাশে বারান্দা আছে আরো। এই পাশে বারান্দা রয়েছে মাটির ঘরে। যদিও ওইদিকে একটু কম যাওয়াই ভালো। এখানে পেঁয়াজ সংরক্ষণ করা, রসুন, এবং এখানে দাঁড়িয়ে পুরো বাড়িটি দেখা যাচ্ছে। কত কিছু দেখুন। আরেকটি জিনিস দেখে চোখ আটকে গেল, এটি হচ্ছে টিনের সে বাক্স, টিনের বাক্স। ট্রাঙ্ক বলে এটাকে। ট্রাঙ্ক বলে। টিনের বাক্স। একটা সময় যখন মানুষ বিয়ে করত, তখন এই টিনের ট্রাঙ্ক দেয়া হতো উপহার, এবং টিনের ট্রাঙ্কের মধ্যে নানা ধরনের প্রসাধনী জিনিসপত্র উপহার হিসেবে দেয়া হতো। এবং যার একটা সময় যারা মাদ্রাসায় লেখাপড়া করতেন, এই ট্রাঙ্ক নিয়ে তারা মাদ্রাসায় যেতেন। এবং ওখানে আরও অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো আগের যুগে ব্যবহৃত হতো। সেগুলো যেমন ওখানে ওই যে গরুর লাঙল বার যে জোয়াল, সে জোয়ালটি এখানে রয়েছে। দারুণ। নিশ্চিন্তপুরে সে সময় যাচ্ছে আর অবাক হচ্ছি। এখানে দেখুন আম সত্ত্ব দেয়া হয়েছে, যে আমগুলো অতিরিক্ত থাকে, বিক্রি করতে পারেন না, অথবা বেশি পেকে যায়, গাছ থেকে পড়ে ফেটে যায়, সব আম তো আর খেতে পারেন না। এবং যার সবার বাড়িতেই তো আম আছে, তারা এইভাবে আম সত্ত্ব দিয়ে সারা বছর শুকিয়ে খান। এবং এই যে আমাদের বাড়িতে এইভাবে খেজুরের পাতির উপরে আম সত্ত্ব দেওয়া হতো। এই গ্রামটি নিয়ে বারবারই অবাক হচ্ছি যে আসলে এই রাজশাহী শহরের খুবই কাছে, অথচ কত গ্রামীণ অনুষঙ্গ এখানে ধারণ করে আছে। দারুণ। ঝুলে আছে এবং এই কাকা এখানে ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু দিচ্ছে। কি কি আম লাগাইছেন কাকা নতুন জাতের? নতুন জাতের আম লাগাইছি, ধরো কৃষ্ণাপাত, আমরুপালি, আর হলো তোমার আড়াজাম। আচ্ছা, এটা আড়াজাম। ঘরের এই যে বেলকনিতে দেখতেছি যে অনেকগুলো হাড়ি, এগুলো কিসের জন্য কাকা? কোনটা? এই যে হারিয়ে গেলে রসের। রসের না? হ্যাঁ, গাছ লাগানো হয়। ও, গাছ কাটে কি কাকা? নিজেই লাগে। আপনি গাছে উঠতে পারেন এই বয়সেও? হ্যাঁ, কতগুলো গাছ কাটেন? গাছ তো নিজেরই আছে, 30-40টা লাগাই। 30-40টা কাটেন প্রতিদিন? না না, সপ্তাহে কয়দিন কাটতে হয়? সপ্তাহে 7 দিনই চলে আমার।
আচ্ছা, একটা গাছের বিরতিতে কতদিন দেন? বিরতি 3 দিন পর পর। 3 দিন পর পর গাছ শুকায় নেন? একটা হয়তো লাগালাম 3 দিন, হ্যাঁ। ওটা থাকলো, আরেকটা লাগালাম 3 দিন, এজন্য আচ্ছা। প্রতি সপ্তাহে চলে। এবছর মিঠাই কেমন দামে বিক্রি করলেন? মিঠার দাম নাই রে বাবা, মিঠার দাম খুব কম। অরিজিনাল মিঠাইয়েরও দাম নাই? অরিজিনাল মিটার দামই আমি এই যে লালি করে বেচলাম, অরিজিনাল দাম হলো খুব 200 টাকা, তার উপর নেই। ভাই না, বাগানে যায় তো অনেক আম খাইছো বুঝছো। তো এই যে এটা একটা কাঁচা আম কাটতেছি, দেখো এই আমটা হচ্ছে কাঁচা মিঠা জাতের আম। এই আমটা খেয়ে দেখো কেমন। কেমন মামা ল্যাব টেস্টার? এটা হলো পাকা আমের ছেন্দে মিষ্টি না, মানে পাকা আমের ছেন্দে কম না, কমও না, মানে অনেক মিষ্টি। জীবনের প্রথম এত মিষ্টি কাঁচা আম খাইলাম। মহিদুর ভাই একটু দেখেন তো এক পিস। এটা একটু দেখেন তো কেমন। সত্যি মিষ্টি, তাই না? এমন আম খাইনি কখনো। এবং এই আমগুলো আসলে অন্যরকম আম বুঝছেন, এটা বাণিজ্যিক ভাবে করা হয় না, শুধু কাঁচা খাইতে এটা ভালো একদম লাগে। এখন কিন্তু লাগতেছে যে আপনার যে কেঁচু আলু আছে না একটা, হ্যাঁ কেশর হ্যাঁ, আলু, কেশর আলু। হ্যাঁ, এই আলুর মতন লাগছে, মিষ্টি আলু, ওই মিষ্টি ধরনের আলুর মতো না? মিষ্টি। হ্যাঁ, আমাদের মিষ্টি জায়গায় আলু। মিষ্টি আলু বলে। মিষ্টি আলু আর কেশর আলু আলাদা মামা, তুমি হয়তো কেশর আলু খাওয়াই নাই। টক আছে কিন্তু এটা মানে এটা টকের টও নাই, না, অন্য এবং অনেক মিষ্টি এবং আলুর মতো কাঁচা আম যে নাকি? এরকম একটা হ্যাঁ। স্বাদ হইতে পারে। একটা কিছুর সাথে স্বাদের সাথে আরেকটা জিনিসের তুলনা করতে পারি, তবে যে জিনিসের যে স্বাদ, ওই স্বাদটা খাইতে হলে ওইটাই খাইতে হবে। দারুণ। এবং আম তো ধরেন অনেক রকমের আছে, এই আম আসলে রেয়ার। এখন হিমসাগর আম প্রায় শেষের দিকে, তবে ভালো মানের আম্রপালি আম পাওয়া যাচ্ছে। ভালো মানের আম্রপালি ও ফজলি আম নিতে সোহানুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খয়েরের ফুল। আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি কিভাবে খয়ের তৈরি করা হয়। পান খাওয়ার যে খয়ের, যেটি খেলে গালের মধ্যে লাল হয়ে যায়, এবং এই খয়ের নিয়েও কিন্তু অনেক গান রয়েছে বাংলা গানের মধ্যে, অনেক সিনেমায়। এই গাছ একটা সময় চারঘাট বাঘা এই অঞ্চলে প্রচুর পরিমাণে ছিল। এই গাছগুলো পরবর্তীতে ভালো দাম পাওয়ার জন্য মানুষ কেটে একদম শেষ করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে খুব একটা রোপণ করা হয়নি। এই গাছটি কিন্তু বিক্রি করলে 13-14 হাজার টাকা যাবে। এবং এই সোহানুর ভাইদের গ্রামে এসে দেখলাম আরও অসংখ্য গাছ রয়েছে। এই পুকুর পাড়ে বেশ অসংখ্য বলতে অনেকগুলো গাছ রয়েছে। এই যে দেখুন আরও একটি। এই গাছটি যত চিকন, অন্য কোনো গাছ হলে এই গাছের তো কোনো মূল্যই নেই, 200 টাকাও যাবে না, কিন্তু এই গাছটিও কিন্তু বিক্রি করলে 2-3 হাজার টাকা যাবে। আর গাছ যত বড় হয় তত রস বেশি হয়, অর্থাৎ খয়ের বেশি পান, এই জন্য গাছের দাম বেশি বিক্রি হয়। আম বাগান ঘুরে এবার আমরা রওনা দিলাম গ্রাম দেখতে। বাঘার অর্থনীতি নির্ভর করে এখানকার আম গাছগুলোর উপর। শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ আমকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন। এই গ্রামে এত বড় বড় আম গাছের দেখা পাওয়া যায়, যা দেখলে চোখ উপরে ওঠার মতো। আম গাছ অনেক বড় ভাই। জি ভাই, এটা অনেক বড় গাছ। এটা যে কত বছরের পুরনো এবং কত বড় যে গাছ, এর সঠিক হিসাব জানা নাই। মানে আমি বড় হওয়ার পরে যখন এই বাগানে এসে খেলাধুলা করি, তখন থেকে দেখছি যে এই গাছের বিশালতা এত বড়, দেখতে এতটুকুই। এই প্রশ্ন একদিন আমার আব্বুকে করছি, আব্বুর কথাও এটা যে তার বুদ্ধি বয়স থেকে এরকম দেখছে, দাদা মারা গেছে ওনার কথাও একই, আমরা তো ছোটোবেলা থেকে এরকমই দেখছি। আর এটা যদি বিশালতা চেষ্টা করি আমরা, একজন মানুষ এইভাবে ধরে, মানে একজন মানুষের তো হবে না, তামিম একটু ধরো তো, ভাই না আসো, 4-5 জন যদি এইভাবে ধরি, সবাই একটু ধরেন তো দেখি গাছটা ধরতে পারেন নাকি। তো আসলে রাজশাহী যে আমের সুখ্যাতি, হ্যাঁ। এই সকল পুরনো গাছকে নিয়ে কিন্তু সেই সুখ্যাতি। 4 জনে পাইছি। এবং দেখুন সবাই কিন্তু গাছের সাথে মিশে দাঁড়া, হ্যাঁ, সবাই গাছের সাথে একদম মিশে, হাতে হাত ধরে কারো কারো হাতে যে টানাটানি লেগে গেছে। তারপরে হচ্ছে 4 জনে ভাই পাইছি। এটা কি আম ভাই? এটা হচ্ছে ফজলি জাতের আম। বুঝলি না? তো রাজশাহীর যে আমের সুখ্যাতি ছিল, রাজশাহী জেলার মোট 9টা উপজেলা, 9টা উপজেলার মধ্যে বাঘা উপজেলায় সবচেয়ে আমের উৎপাদন বেশি। এটা কৃষি অফিস বলেন কিংবা গুগলের তথ্য মতো বলেন, সব থেকে বেশি। এটা কার গাছ? এটা হচ্ছে আমার দাদার আমলে ছিল, তো পৈতৃক সূত্রে বাবা পেয়েছে, এখন বর্তমান আমাদের আছে। গাছে উঠে যাচ্ছে, খেজুর গাছে। আজকে আম গাছে উঠছে কয়টায় মামা? তো হিসাব নাই, হিসাব আছে না, এই যে নিচে আমার গলার গামছা,
দিয়ে দিছি আমি। এই খেজুরের জন্য আজকে উৎসর্গ করলাম। খেজুর পড়া শুরু হয়ে গেছে। গাছে উঠে মই কেড়ে নিল, একটা কথা বলে মানুষ। তোমার গাছে উঠায় মই তো আর কেড়ে নেয় নাই কেউ। অনেকগুলো খেজুরের মধ্যে থেকে আমরা বাছাই করে কয়েকটা থ্যাংক ইউ ভাই নিলাম। একদম শৈশবের সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি আজকে। আসলে খেজুর খাইতে খাইতে একটা তুলনা আসে। এই খেজুরটা হচ্ছে ধরেন যে সৌদি আরবের অনেকগুলো খেজুর আছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সুক্কারি মুফাদ্দালের যে খেজুরটা, ওই খেজুরের স্বাদ সুক্কারি স্বাদ। সুক্কারির স্বাদটা আমাদের দেশি খেজুর। মানে এরপর যদি কেউ সৌদি আরব যায় তাহলে তার যদি কখনো মনে হয় যে না একটু দেশি খেজুরের স্বাদ নেব, সুক্কারি মুফাদ্দাল আর এটা স্বাদ একই স্বাদ। এটা দেখে ডাকেন সবাইকে না? কত দূর যায় কাকা? শব্দ বাড়ি পর্যন্ত যাবে। যাবে না? কি কি আছে? খালি কি এই নারকেল আছে আর এই কোন আইসক্রিম আছে। নারকেল কেমন কেমন নারকেল আছে? ওইটা হচ্ছে চালা নারকেল, কুড়া নারকেল। দেখা যাক তো কেমন নারকেল সেটা। মানে নারকেল কি দেখা যায় নাকি? হ্যাঁ, নারকেল দেখা যাবে না। না কাকা, এই নারকেল হবে না, তাহলে এইটাই ভরে দেন। আমরা তো ছোটবেলায় নারকেল খাইতাম, মনে হইতেছে আইসক্রিম রে জড়ায় ধরে রাখছে নারকেল। ওই নারকেল এখন খুব কম পাওয়া যায়। নারকেলের দাম তো অনেক। হ্যাঁ, ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। কাকা আর পরে পরে আমি সারাদিন যখন নিশ্চিন্তপুর গ্রাম ঘুরছিলাম, নিশ্চিন্তপুরের গ্রামের মানুষের জীবনধারা, সুখ শান্তি এবং গ্রামীণ যে সৌন্দর্য, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিকাল হতে না হতেই সোহানুর ভাই বলছিলেন যে ভাই আমাদের গ্রাম দেখে তো মুগ্ধ হলেন, কিন্তু আরও একটি বিষয় আপনাকে যদি জানাই এবং আপনি দেখেন, আপনি আরও অবাক হবেন এবং বিস্মিত হবেন। আমি বললাম যে ভাই কী হতে পারে সেটা? তিনি বললেন যে আমাদের বাজারে একটা ছেলে রয়েছে যে হচ্ছে গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে পেঁয়াজও উঠায় এবং পেঁয়াজও বিক্রি করে। আমি বললাম যে এটা তো অসম্ভব। এই একই ঘটনা যশোর, মেহেরপুর এই অঞ্চলে সম্ভবত একজন রয়েছে এবং সেটি মাঝে মধ্যে ফেসবুকে দেখি। কিন্তু রাজশাহীতে তো আমি প্রায় 7 বছরের মতো ছিলাম, কিন্তু এই সময়ে এখানে যে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে সেটি জানা হয়নি। যাই হোক, সোহানুর ভাই বললেন, আমরা এখন সেই দোকানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে গরম তেলের মধ্যে হাত চুবিয়ে তিনি সেই পেঁয়াজও উঠান। ওরে বাবা, কি জাদু দেখালেন ভাই? এটা ভাইয়া জাদু না, এগুলা না অভ্যাস ভাইয়া, অভ্যাস না? এগুলা না অভ্যাস হয়ে গেছে ভাই। এই তো জাদু, আমরা জাদু দেখে ফেললাম। দেখে তো ভাই আপনার ভাই হাত হাতটা, পুড়বি গে আপনার হাতটা একটু ধরে দেখি। অনেক গরম তো ভাই, অনেক তো গরম হবে, তেল গরম না। আমার হাতে পুড়ে যাচ্ছে। কাকা, পানির মধ্যে কি তেল দিছে আপনি বললেন? না, তেলের মধ্যে পানি দেয় নাই, কিন্তু আমি এটা ইয়ার্কি করে বললাম যে পানি দিয়েছো নাকি। তো পানিও যদি দিয়ে থাকে তা তো সেটা বলক উঠছে। হ্যাঁ। এটা গরম হলে তুলতে, এটা একটা আশ্চর্যজনক। মার্শাল্লাহ, যে কিন্তু খুব সুন্দর করে এটা করলো। এভাবে গরম তেলের মধ্যে হাত দেন কতদিন ভাই? অল্প 1 বছর হইল। 1 বছর। হাত পড়ে না? সহ্য হয়ে গেছে? তামিম, এর আগে এইভাবে দেখছো মামা? না না, দেখিনি, জীবনের প্রথম দেখা। পেঁয়াজে খাই দেখো তো কেমন স্বাদ। অনেক স্বাদ, জীবনে প্রথমবার খাইলাম। লোকটা দেখে মনে হয় না জাদুকর? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক ম্যান। ম্যাজিক ম্যান, হ্যাঁ। আর তুমি কি ল্যাব টেস্টার? হ্যাঁ, আমি পেঁয়াজ টেস্ট করি। টেস্ট করো খালি? হ্যাঁ। হ্যাঁ, কেমন হয়েছে মামা পেঁয়াজ? খুব ভালো। ঠিক আছে। কেমন লাগলো নিশ্চিন্তপুর গ্রাম ঘুরে কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে চর মাঝারদিয়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।